হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের জন্য পরিবেশ 2026 রায় মার্টিন প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 6 নম্বর স্কুল আছে বজবজ পিকে হাই স্কুল, তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে যে কোনো 5টি, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, অপশান দেওয়া আছে, কোনটা ঠিক সেটা লিখতে হবে। 1.1 দেখো, কাজু বাদাম চাষ হয় কোথায়? ক্ষয়ে, দীঘাতে। এখানকার যে অপশানগুলো আছে সেখানকার মধ্যে দীঘাতে হবে। 1.2 দেখো, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন কে? অপশান খ হবে রাইট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু। 1.3 দেখো, শিশু দিবস পালন করা হয় গয়, অর্থাৎ অপশান গয়েরটা ঠিক হবে 14ই নভেম্বর। 1.4 যেটা আছে দেখে নাও, একটি বরফ গলা জলের নদী হলো, অপশান খয়েরটা সঠিক হবে তোরসা নদী। 1.5 দেখো, ছৌ নাচ বিখ্যাত, অপশান খয়েরটা হবে এখানকার মধ্যে পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত। 1.6 দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন কে? অপশান গ হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এইবারে দেখো 2-এর দিকে শূন্যস্থান পূরণ করতে বলেছে, যে কোনো 4টি বলেছে, কিন্তু সবগুলাই করা আছে, দেখে নেবে। 2.1 দেখো, তমলুকের আদি নাম ড্যাশ। তমলুকের আদি নাম কি ছিল? তাম্রলিপ্ত। এখানকার যে বন্দর ছিল তাকে আমরা তাম্রলিপ্ত বন্দর নামে জানতাম এক সময়, আর যে আদি নামটাই ছিল তাম্রলিপ্ত। এবার 2.2 দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ ড্যাশ। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কি? সিঙ্গালীলা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ তাহলে কি? সান্দাকফু। ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটা কাজের জন্য বিখ্যাত, তাহলে বিষ্ণুপুর লিখবে শূন্যস্থানে। 2.4 যেটা আছে দেখে নাও, পেঁপের মতো খেতে একটি ফল হলো ড্যাশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। পেঁপের মতো খেতে বা দেখতেও অনেকটা একটা ফল কি? স্কোয়াশ, যেটি কোথায় চাষ করা হয়? পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। 2.5 দেখো, আমাদের সংবিধান রচনা করেন ড্যাশ। আমাদের সংবিধান কে রচনা করেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এবার 3-এর দিকে যেগুলো আছে দেখে নাও, সত্য বা মিথ্যা লিখতে বলেছে, যে কোনো 4টি, কিন্তু সবগুলোই করা আছে। 3.1 দেখো, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে, এটা মিথ্যা। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তাহলে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? জলদাপাড়ায় দেখতে পাওয়া যায়, সুন্দরবনে নয়, কিন্তু এটা মিথ্যা। 3.2 দেখো, আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তুলসী পাতা, এটাও মিথ্যা, কারণ তুলসী পাতা কি সর্দি কাশি সারাতে ব্যবহার করা হয়, কীটনাশক হিসেবে নয়। তাহলে কীটনাশক হিসেবে কী ব্যবহার হতো? নিম তেল ব্যবহার করা হয়, এখনও ব্যবহার করা হয় নিম অয়েল, বা সাধারণত নিম পাতা ব্যবহার করা হতো আগে। ঠিক আছে, 3.3 দেখো, গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, এটা সত্য। এবার 3.4 দেখো, উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়, এটাও সত্য। 3.5 দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ, এটা কিন্তু মিথ্যা। ইলিশ লুপ্তপ্রায় নয়, তবে ছোট ইলিশ ধরাটা নিষিদ্ধ, যে খোকা ইলিশ আমরা বলি। ঠিক আছে, এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাতে বলেছে, দেখে নাও। বাম স্তম্ভে কি আছে? বীরভূম আছে 4.1, তার সঙ্গে কোনটা মিলছে? বীরভূমের সিউড়ি, গয়েরটা মিলছে। 4.2 যেটা আছে দেখো না, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে কোনটা মিলছে? ঘয়েরটা মিলছে, আলিপুর। 4.3 দেখো, মালদা, মালদার সঙ্গে কোনটা মিলছে? কয়েরটা মিলছে, অপশান ডান স্তম্ভের ইংলিশ বাজার। এবার 4.4 দেখো, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সঙ্গে ডান স্তম্ভের ক্ষয়েরটা মিলছে, বালুরঘাট। এগুলো ভালো করে পড়বে কিন্তু, কোন জায়গায় কোন জেলায় অবস্থিত। এইবারে 5-এর দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দিতে বলেছে। 5.1 দেখো, পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। যারা সুন্দরবন ঘুরতে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা, তারা জানো যে এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। তার বৈশিষ্ট্যগুলোও আগের স্কুলগুলো বিভিন্ন কোশ্চেনে পড়েছে, যেহেতু নিউমোটা ভরবা। শ্বাসমূল দেখা যায়, ঠেসমূল দেখা যায়, অ্যাটসেট্রা দেখা যায়, এবং লবণাক্ত জলাভূমিতে ওগুলা ওইসব গাছ হয়, সুন্দরী, গরান, গেওয়া, অ্যাটসেট্রা। ঠিক আছে, এবার 5.2 মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? মহানন্দা নদীর উৎপত্তিস্থল হল দার্জিলিং জেলার মালধিরাম পাহাড়ের
পাগলাঝোল জলপ্রপাত থেকে। এবার 5.3 দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে হয়েছিল। 5.4 দেখো, কোথাকার ফজলি আম বিখ্যাত? এটা তো সবাই জানি আমরা, আম আসে মালদা জেলা থেকে, মালদা জেলার ফজলি আম বিখ্যাত। এবার 5.5 দেখো, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন অনেকেই ঘুরতে গেছো হয়তো, হাওড়া জেলায় আছে, যেটা হচ্ছে হাওড়া জেলার বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদকে সংরক্ষণ করা আছে। ঠিক আছে। 5.6 দেখো, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এগুলো ভালো করে পড়বে। এবারে নেক্সট যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে বলেছে। 6.1 দেখো, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? প্রাচীনকালে মানুষ যখন নদীর তীরবর্তী অঞ্চলে বসতি স্থাপন করে উন্নত সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল, তাকে নদীমাতৃক সভ্যতা বলা হতো। এর উদাহরণ একটা কি, যেমন সিন্ধু সভ্যতা হচ্ছে উদাহরণ। মানে মানুষ নদীকে কেন্দ্র করে কেন বসতি স্থাপন করতো? সেখানে সহজে জল পাওয়া যায়, সেখানে কৃষিকাজ ভালো হয়, সেখানে সমতল ভূমি থাকে যেখানে বাড়িঘর অ্যাটসেট্রা বা চাষযোগ্যের জমির জন্য সুবিধা অ্যাটসেট্রা। কারণ কি, প্রাচীনকাল থেকেই মানুষ নদীকে কেন্দ্র করে বসতি স্থাপন করত এবং উন্নত সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা ধীরে ধীরে গড়ে তুলেছিল, যাকেই নদীমাতৃক সভ্যতা বলা। একটা উদাহরণ হচ্ছে সিন্ধু সভ্যতা। এবার 6.2 যে প্রশ্নটা আছে দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লিখতে বলেছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? পণ্ডিত জওহরলাল নেহেরু। আর প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। পাশে দুজনের ছবি দেওয়া আছে দেখবে, প্রথম জন হচ্ছেন জওহরলাল নেহেরু, আর দ্বিতীয় জন হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ছিলেন শিক্ষামন্ত্রী, আর প্রথম জন প্রধানমন্ত্রী। ঠিক আছে। এইবারে দেখে নাও 6.3 বিলুপ্ত প্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? কিভাবে সংরক্ষণ করবো? অ্যান্সারটা দেখে নাও। বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণের জন্য ছোট ফাঁসের জাল ব্যবহার বন্ধ করতে হবে। অর্থাৎ সমুদ্রে যে আমরা বা নদীতে যে আমরা মাছ ধরতে যাই, সেখানে ছোট ফাঁসের জাল ফেলা বন্ধ করলে যে ছোটো ছোটো মাছের বাচ্চাগুলো, সেইগুলো হচ্ছে সমুদ্রে টিকে থাকবে বা নদীতে টিকে থাকবে, ফলে হচ্ছে বিলুপ্ত হবে না। আর মাছের প্রজনন ঋতুতে মাছ ধরা বন্ধ রাখতে হবে। অর্থাৎ মাছ যেই সময় ডিম ছাড়ে সেই সময় হচ্ছে মাছটা ধরা বন্ধ রাখতে হবে। এই জন্য আমাদের ট্রলার কি হয়, সমুদ্রে 2 মাস বন্ধ থাকে। এবং জলাশয়ে রাসায়নিক দূষণ রোধ করা প্রয়োজন। জলাশয়ে যাতে কোনো প্রকার ওই কলকারখানা বর্জ্য পদার্থ রাসায়নিক দূষণ যতটা সম্ভব কম হয়, সেটা বন্ধ রাখা প্রয়োজন। এইভাবে আমরা সংরক্ষণ করতে পারি। এগুলোকে পয়েন্ট আকারেও লিখতে পারো বা এমনিও লিখতে পারো, যেটা তোমার সুবিধা হয়। এবার 6.4 দেখো, ধাপ চাষ কাকে বলে আর হারভেস্টার কি? পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপ কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো ধাপ চাষে, যেটা পাহাড়ি অঞ্চলে মেনলি হয়ে থাকে। এর ফলে কি হয়, জল যাতে ধরে না থাকে কৃষি জমিতে, আর হচ্ছে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য এই ধাপ চাষটা করা হয়। ঠিক আছে। এবার হারভেস্টার হলো কি? হারভেস্টার হলো ফসল কাটার একটি আধুনিক যন্ত্র, যা দিয়ে একসাথে ফসল কাটাও মাড়াই করা যায়। এখন দেখবে ধান কাটার মেশিন মাঠে ধান কাটে, একবার ধান কাটছে, মাড়াই হচ্ছে অর্থাৎ ঝাড়াই হচ্ছে এবং বস্তাতে ভরে দিচ্ছে। সেগুলো হচ্ছে হারভেস্টার, অর্থাৎ আধুনিক যন্ত্র যা দিয়ে ফসল কাটাও মাড়াই একসঙ্গে হয়। সেগুলো ধান গম সব কিছুই করা হয়ে থাকে। এবার 6.5 দেখো, নিত্যবহ নদী কাকে বলে? দুটি উদাহরণ দিতে বলেছে। যেসব নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলা হয়। উদাহরণ কি? গঙ্গা আর ব্রহ্মপুত্র, যেগুলো হচ্ছে বরফ গলা জলে আর জোয়ারের জল দুটোর দ্বারাই পুষ্ট বলতে গেলে। মেনলি বরফ গলা জলে পুষ্ট, কিন্তু যেহেতু সমুদ্র বা মোহনা সমুদ্রের সঙ্গে যুক্ত, সেহেতু সারা বছর জল থাকে এগুলাতে। ঠিক আছে। এতটুকু পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আর ভালো লাগলে হচ্ছে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। আর কমেন্ট, কোনো কিছু করতে বুঝতে না পারলে কমেন্ট অবশ্যই করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ, টাটা।